দুঃখিত, আসলে ইন্টারনেট প্রবলেম করার কারণে আমাদের পূর্বের ভিডিওটি কেটে গিয়েছিল। আশা করছি যে এই মুহূর্তে আবার আমরা নিয়মিত ক্লাস নিতে পারবো। তো আপনারা যারা যারা আবারও সংযুক্ত হয়েছেন, কাইন্ডলি আরেকবার একটু ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সহজেই দ্রুত ক্লাসটিতে অংশ নিতে পারে। তো আমাদের প্রথম অঙ্কটাই শুরু করেছিলাম, এই মুহূর্তে আমাদের ওয়াইফাই কানেকশন চলে গিয়েছিল। তো আবারও আমরা এই প্রথম অঙ্ক দিয়ে শুরু করছি যে 40-এর 15% একটি সংখ্যার হচ্ছে 40% অপেক্ষা 2 বেশি, সংখ্যাটি কত? 40-এর 15% একটি সংখ্যার 40% অপেক্ষা 2 বেশি, সংখ্যাটির মান কত হবে? তো এটা সমাধান করার জন্য বলেছিলাম যে প্রথমেই যদি আমরা এই 40-এর 15% এর মানটা বের করে নিই, 40-এর 15% এর মান হচ্ছে 0 0 কেটে দিতে পারি, 4 15 হচ্ছে 60, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি মান পাচ্ছি 6। তাহলে আমরা কি বলতে পারি যে এই 40-এর 50% না বলে বলা যাচ্ছে যে 6 একটি সংখ্যার 40% অপেক্ষা 2 বেশি। 6 হলো একটি সংখ্যার 40% অপেক্ষা 2 বেশি। তাহলে একটা সংখ্যার 40% অপেক্ষা বা 40% অপেক্ষা যদি 2 বেশি, এটার মান যদি 6 হয়, তাহলে 40% এর সমান মানটা কত হবে? আমরা এই বেশি যতটুকু, এই বেশি মানটুকু বিয়োগ করে দিলে যেটা পাবো এটা হবে 40% এর সমান। তার মানে বলতে পারি যে সংখ্যাটির 40% এর মান হচ্ছে 40। তাহলে 1% কত, 100% কত, এইভাবে করেও বের করতে পারি। আবার গত ক্লাসে যেটা মানে একদম সরাসরি শর্ট টেকনিক শিখিয়েছিলাম যে এই মানটাকে আমরা উল্টাই দিলে আমাদের সংখ্যাটা চলে আসবে। 40% মানে হচ্ছে 40/100, ঠিক এর উল্টা ভগ্নাংশ দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের আসল মানটা পেয়ে যাব। সংখ্যাটি হচ্ছে 10, মূল সংখ্যাটি হবে 10। এই 40-এর 50% একটি সংখ্যার 40% অপেক্ষা 2 বেশি হবে, এই সংখ্যাটি হবে হচ্ছে 10। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে এই মুহূর্তে আর প্রবলেম হচ্ছে না। এর আগের ভিডিওটি কেটে গিয়েছিল। আচ্ছা, নিনজামণি জানতে চেয়েছিলেন যে 60/10 এই মানটা কোথা থেকে আসলো। আপনি আবার একটু লক্ষ্য করবেন, 40-এর 15%, 40-এর 15% মানে কি? 40 ইন্টু হচ্ছে 15/100, 15% তুলে দিলে 100 দিয়ে ভাগ, এই শূন্যটা শূন্য কেটে দিলাম, 4 আর 15 গুণ করলে কত হবে? 4 15 হচ্ছে 60, 4 15 60। আপনি যদি একবারে কাটাকাটি করেন সেটাও হবে, আমি জাস্ট গুণ করে এরপরে কেটে দিচ্ছি যাতে কাটাকাটি করতে সহজ হয়। 0 0 কেটে দিলে 6। আবার আপনি যদি এখানে কাটাকাটি করতে চান যে 2 দিয়ে কেটে নেবেন, এরপরে আবার 5 দিয়ে কেটে দিবেন, তাহলেও হবে, সেক্ষেত্রে আনসার 6ই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আর যদি আপনারা এটা আরেকটু বিস্তারিত করতে চান সেটাও আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে ধরে নিই সংখ্যাটি হচ্ছে x, ধরে নিলাম যে সংখ্যাটি সমান x, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 40-এর 50% একটি সংখ্যার 40% অপেক্ষা 2 বেশি। 40-এর 50%, 15%, 15 মানে হচ্ছে পার্সেন্ট থাকলে আমরা পার্সেন্টেজ তুলে দিলেই 100 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা কি হবে? এই সংখ্যাটির 40% অপেক্ষা। তাহলে সংখ্যাটির 40% কত? x ইন্টু 40%, পার্সেন্টেজ মানে হচ্ছে আমাদের 100 দিয়ে ভাগ, এই দুটার ব্যবধান কত হবে? ব্যবধান হবে 2। তো এভাবে করেও আমরা এটার অ্যান্সার বের করতে পারি। এখানে কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করে দিলে তো আগেই আমরা জানি মান পাবো 6, আর এখানে কেটে দিলে উপরে মান পাচ্ছি 4x/10 ইকুয়াল টু হচ্ছে 2, বা 6 - 2 ইকুয়াল টু হচ্ছে 4x/10। তাহলে এখানে থাকবে হচ্ছে 4, আর এই ভগ্নাংশটাকে এই পাশে নিয়ে আসতে উল্টাই যাবে, এটাই হচ্ছে x এর মান। 4 4 কেটে দিলাম, সুতরাং আমরা বলতে পারি x এর মান হচ্ছে 10। যদি আপনাদের বিস্তারিত করার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন। ওকে, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এই টাইপের প্রশ্নটা আমরা ঠিক গত ক্লাসে একই রকম প্রশ্নগুলো সমাধান করেছিলাম, জাস্ট আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রশ্নটা নিয়েছিলাম। 2 নম্বর প্রশ্ন, মিজান সাহেব প্রতি মাসে 4,500 টাকা বাড়ি ভাড়া দেন।
যা তার বেতনের 40%। তার মূল বেতন কত টাকা? মূল বেতন কত? মিজান সাহেব প্রতি মাসে 4,500 টাকা বাড়ি ভাড়া দেন, যা তার মূল বেতনের হচ্ছে 40%। তাহলে জানতে চাওয়া হচ্ছে যে তার মূল বেতন কত টাকা। হ্যাঁ, আপনাদেরকে একটু সময় দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকেই করতে পারেন। আচ্ছা, খালিদ হাসান জানাচ্ছিলেন যে স্যার অ্যাডমিট হতে চাই। আপনি কোথায় অ্যাডমিট হতে চাচ্ছিলেন একটু জানাবেন। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর কেউ একটু জানাবেন যে দেখতে পাচ্ছেন কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি, আমার ফোনে ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছে, একটু জানাবেন। আর যদি দেখতে না পারেন আমি আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি। মিজান সাহেব প্রতি মাসে 4,500 টাকা বাড়ি ভাড়া দেন, যা তার বেতনের 40%-এর সমান। তো তার মূল বেতন কত টাকা? খুব সহজ একটা প্রশ্ন। এটা আপনার কয়েক সেকেন্ডের মধ্যে, যদি আমরা পূর্বের পদ্ধতিটা অনুসরণ করি, শর্ট টেকনিকটা অনুসরণ করি, সেই ক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা পেয়ে যাব আমরা। বলা হয়েছে যে 4,500 টাকা বাড়ি ভাড়া দেয়, যা তার বেতনের 40%। তাহলে মূল বেতনটা 100%। 40%-এর মান যদি এই 4,500 টাকা হয়, তাহলে মূল বেতন কত হবে? জাস্ট এই মানটাকে আমরা উল্টাইয়ে দেব, আর কিছু না। গতদিন থেকে একই নিয়মটা শেখাচ্ছি। তো এটা 25। তো এই 450 আর 25 যদি গুণ করে দেই, তাহলে আমরা কত পাচ্ছি? এই শূন্য রয়ে গেল। আর 45 আর 25 গুণ করলে কত হবে? 45 ইন্টু হচ্ছে 25। প্রথম ক্লাসে আমরা একদম প্রথম ক্লাসে এই 45 আর 25 গুণ করার মানে 25 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার দারুণ একটা টেকনিক বলেছিলাম। আপনাদের কাদের মনে আছে বিষয়টা একটু মনে করার চেষ্টা করুন। যে আমরা প্রথমে এই 45 কে দেখব যে 11 দিয়ে মানে এর 4 দিয়ে কতবার যায়। যেমন এটি এখানে 11 বার যাবে 4 দিয়ে। 4 11 হচ্ছে 44। এই 11 গুণ 4, তার মানে 4 11 44। অর্থাৎ যদি 44 থাকতো আমরা বলতে পারতাম এটার মান হবে হচ্ছে 44 ইন্টু যদি 25 থাকতো আমরা বলতাম যে এটার মান হচ্ছে 1100। ঠিক আছে? আপনারা যারা প্রথম ক্লাসটি মিস করেছিলেন তারা একটু কাইন্ডলি দেখে নেবেন ইউটিউব চ্যানেল থেকে বা এই পেজ থেকে আপনারা দেখে নিতে পারবেন ক্লাসগুলো। জাস্ট এই যদি আমাদের 44 থাকতো সেক্ষেত্রে রেজাল্ট হতো 1100, কিন্তু এখানে এক বেশি আছে, 45 আছে। তার মানে কত আসবে? 1 দিয়ে গুণ করলে আরো 25 বেশি পাবো, অর্থাৎ 1125। তো এটার মান হবে হচ্ছে 1125, আর একটা শূন্য আগে থেকেই ছিল। তাহলে তার মূল বেতন হবে 11,250 টাকা। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার বোঝাও যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, 11 দিয়ে যদি কারো প্রবলেম হয়, 25 দিয়ে যদি গুণ করা বুঝতে কারো প্রবলেম হয় কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আর একটা দুটো এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে আমরা 3 নাম্বার প্রবলেমে চলে যাচ্ছি। তো 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে 15 জনের একটি কমিটিতে 15 জনের একটি কমিটিতে 6 জন মহিলা। ওই কমিটিতে কত শতাংশ পুরুষ রয়েছে? কত শতাংশ পুরুষ আছে? তো এখানে আমাদের মানটা দেওয়া আছে সংখ্যায়, যে 15 জনের একটা কমিটিতে 6 জন হচ্ছে মহিলা আছেন। তাহলে ওই কমিটিতে কত শতাংশ পুরুষ আছেন এই মানটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা, গুণ করা কঠিন লেগেছে? গুণ করা খুব সহজ। আমি আপনার এটা অ্যান্সার করতে করতে আরেকবার একটু দেখাই যে 25 ইন্টু এখানে আছে কত, যে কোনো একটা সংখ্যা নিলাম 48। তাহলে 25 ইন্টু 48, আমি এটাকে গুণ করব না, আমি হচ্ছে 4 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। 4 দিয়ে এই 48কে ভাগ করলাম, তাহলে 4 12 48। তো এটার অ্যান্সার হবে 1200। 4 12 48, অ্যান্সার হবে 1200। এখানে ছিল 25 ইন্টু 49, তাহলে আমি এইটা 25 কে 49 দিয়ে গুণ করব না, আমি কি করব? 4 দিয়ে 49 কে ভাগ করব। 4 12 48, তার মানে এটার অ্যান্সার 1200
হতো যদি 48 হতো, কিন্তু এখানে 48 নাই, আছে হচ্ছে 49, এক বেশি আছে। তো এই 25 আর 1 যদি আমরা গুণ করি, 25 আর 1 গুণ করলে 25 একে 25, রেজাল্ট হবে 1225। ধরলাম আমার এখানে ছিল 25 গুণ 50, তো আমি আবারও এই 50 কে 4 দিয়ে ভাগ করব, 4 12 48, তার মানে অ্যান্সার হবে 1200 এর ঘরে কত বেশি আছে? 48 থেকে 50 দুই বেশি, তো 25 দুগুণা হচ্ছে 25 গুণ 2, 2 বেশি, 25 দুগুণা 50, তার মানে এটার রেজাল্ট হবে 1250। একই রকম ভাবে 25 ইন্টু 51, তাহলে এখানে 3 বেশি আছে, তো সেক্ষেত্রে 3 25 কত? 3 25 75, তো রেজাল্ট হবে 1275। আবার যদি ধরেন যে 25 ইন্টু আছে 52, তো আবার এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে যাচ্ছে 13 বার, তাহলে 1300, 4 13 52, রেজাল্ট হয়ে যাবে 1300, এরকম বিষয়টা। ওকে, এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে জানান। আর আমার মনে হয় যে আপনারা ম্যাক্সিমাম ভিডিওটি এখনো শেয়ার করেননি, ভিডিওটি কিন্তু আপনাদের নিজেদের প্রয়োজনেই শেয়ার করা উচিত, কারণ পরবর্তীতে আমাকে আবার কোশ্চেন করতে হবে, স্যার ওই ভিডিওটা কোথায় আছে, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই জন্য আপনারা একটু নিজেরা শেয়ার করে রাখলে সেক্ষেত্রে আপনাদের জন্যই সুবিধা হবে, পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ও আচ্ছা, এই প্রশ্নটা তো সমাধান করি নাই, সমাধান না করে চলে যাচ্ছি, আপনারা অনেকে অ্যান্সার করেছেন। বলা ছিল যে 15 জনের একটা কমিটিতে, তাহলে মোট লোক হচ্ছে 15 জন, তার মধ্যে মহিলা আছে 6 জন, পুরুষ আছে কতজন? 9 জন। তাহলে বলা হচ্ছে যে পুরুষ কত শতাংশ? পুরুষ হবে হচ্ছে 9 ভাগ 15 গুণ হচ্ছে 100%। এই তো, যে কোনো ভগ্নাংশের মানকে আমরা 100% দিয়ে গুণ করে দিলে তার মূল সংখ্যাটা পাই। তো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করে দিই, 3 দিয়ে কাটতে পারি, 3 3 9 আর 3 5 15, এখানে পাচ্ছি হচ্ছে 5 20 100, টোটাল রেজাল্ট হবে কত পার্সেন্ট? 60%। সো রেজাল্ট হচ্ছে 60%। হ্যাঁ, শাকিল আক্তার ম্যাথটা সলভ করেছি। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আজকে আমরা প্রায় 10টার মতো কোশ্চেন সলভ করব। এর পরের প্রশ্নটা হচ্ছে, একজন শিক্ষার্থীকে কৃতকার্য, কোন একটা পরীক্ষায় কৃতকার্য হতে হলে, যে কোনো একজন শিক্ষার্থীকে যে কোনো একটা পরীক্ষায় কৃতকার্য হতে হলে মোট নম্বরের 33% নম্বর পেতে হবে, এটা আমরা সকলেই জানি। তাহলে একজন শিক্ষার্থীকে কৃতকার্য হতে হলে মোট নম্বরের 33% নম্বর পেতে হবে। তো সে পরীক্ষায় 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য অকৃতকার্য হলো। সর্বোচ্চ নম্বর কত ছিল? ওই পরীক্ষার টোটাল মোট কত নম্বরের পরীক্ষা ছিল এই মানটা জানতে চাচ্ছে, যে সে হচ্ছে 125 নম্বর পেয়েছে, তারপরেও ফেল করেছে কত নম্বরের জন্য? 40 নম্বরের জন্য। আচ্ছা, তাশফিয়া রানা ইথার জানাচ্ছিলেন যে কিছু ইংলিশ ম্যাথ করান। আচ্ছা, ইংলিশ ম্যাথের জন্য বলছি যে আমি নতুন একটা ব্যাংক জব ম্যাথ ব্যাচ শুরু করতে যাচ্ছি, অনেকেই নক করেছিলেন, যার কারণে শুরু করব অল্প কিছুদিনের মধ্যেই। আপনারা আগ্রহী থাকলে যোগাযোগ করতে পারেন।
আমাদের সামনে অনেকগুলো ব্যাংকের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলো যদি ভালো মতো প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে পিডি এবং রিটেন একই সাথে প্রিপারেশন নিতে পারবেন। একসাথে এই কোর্সটি সম্পূর্ণ করা হবে। সব মিলিয়ে প্রায় 30টির অধিক ক্লাস নেওয়া হবে। তো যাই হোক, একজন শিক্ষার্থীকে কৃতকার্য হতে হলে মোট নম্বরের 33% নম্বর পেতে হবে। সে পরীক্ষায় 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে। সর্বোচ্চ নম্বর কত, এই মানটা জানতে যাচ্ছে। তো সে টোটাল মার্ক পেয়েছে হচ্ছে 125, কিন্তু 40 নম্বরের জন্য অকৃতকার্য। এই 40 নম্বর যদি সে পেয়ে যেত তাহলে অবশ্যই সে কৃতকার্য হতো। তো 40 নম্বর পেলে তার মার্ক হতো কত, 165। তো এই মার্কটা কত সমান হতো, পাস করার জন্য তাকে 33% মার্ক পেতে হবে। তাহলে মিনিমাম 33% মার্ক পেলে সে পাস করে যেত। তো যেহেতু 40 নম্বরের জন্য ফেল করেছে, 40 নম্বর পেলে সে এই 33% মার্ক পেত, যেটা হচ্ছে 165 এর সমান। তো আমরা জানি যে যে কোনো একটা অংশ, যে কোনো একটা পার্সেন্টেজ থাকলে আমরা সেখান থেকে সর্বমোট বা ওই সংখ্যাটা কিন্তু নির্ণয় করতে পারি, 100% বের করতে পারি। কিভাবে, জাস্ট এটাকে উল্টে দিলে উপরে 100 আর নিচে হচ্ছে 33, একদম শর্টকাট টেকনিকে যেটা বলেছিলাম। তো এটা দিয়ে যদি আমরা এখন কেটে দেই, যাবে হচ্ছে 5 বার। তাহলে 5 আর 100 গুণ করলে 500, রেজাল্ট হয়ে যাচ্ছে আমাদের 500। সর্বোচ্চ নম্বর ছিল 500 বা 500। হ্যাঁ, আপনাদের সবার অ্যান্সারটি হয়েছে, ধন্যবাদ সকলকে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে 7 নম্বর প্রশ্নটি, আজকের ক্লাসটি মূলত 10টায় হওয়ার কথা থাকলেও আমি আজকের ক্লাসটি 9টায় নিচ্ছি ব্যক্তিগত প্রয়োজনে। তো এরপরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। আচ্ছা সরি, এটা হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম। 5 নম্বর প্রশ্নটি, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা 20% বেশি। 20% বেশি। তাহলে এখানে কার বেতনটা বেশি, রহিমের বেতন বেশি, করিমের বেতনের অপেক্ষা রহিমের বেতন 20% বেশি। এখন এর উল্টা প্রশ্ন করা হচ্ছে, তাহলে করিমের বেতন কম, রহিমের বেতন বেশি, তার মানে করিমের বেতন কম। কত কম এটা জানতে চাচ্ছে। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা শতকরা কত কম। রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা 20% বেশি। এর উল্টা প্রশ্নটা বলেছে যে তাহলে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা কত পার্সেন্ট কম হবে। তো আশা করছি যে আপনারা অঙ্কটা করতে পারবেন, আর অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। আপনারা একটু খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, যাই হোক, আমি আপনাদেরকে একটু হেল্প করছি। বলা ছিল যে রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা হচ্ছে 20% বেশি। এখন আমি যদি ধরে নেই যে রহিম আর হচ্ছে করিম, এই দুজনের বেতন তাহলে কত, তুলনা করা হয়েছে করিমের সাথে, এই জন্য করিমের বেতনটাকে আমরা 100 টাকা ধরলে রহিমের বেতন করিমের থেকে 20% বেশি, অর্থাৎ এর বেতন হচ্ছে 120 টাকা হবে। কারণ আমরা জানি শতকরার হিসাবটা সবসময় যদি 100 থেকে করি আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই জন্য আমরা XYZ না ধরে সরাসরি করিমের বেতন 100 টাকা ধরলাম, তাহলে রহিমের বেতন পেলাম 120 টাকা। তাহলে রহিমের বেতন কত পার্সেন্ট বেশি, 20% বেশি, এই জন্য 100 টাকায় 20 টাকা বেশি। তাহলে কত টাকা বেশি যদি আমরা বিয়োগ করি তাহলে তো নর্মালি পাচ্ছি যে শুধুমাত্র 20 টাকা বেশি। রহিমের বেতন করিমের বেতন অপেক্ষা 20 টাকা বেশি। পরবর্তীতে জানতে চাচ্ছে যে তাহলে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা শতকরা কত কম। তো আমি তো এটাও বলতে পারি যে করিমের বেতন রহিমের বেতনের থেকে কত টাকা কম, 20 টাকা কম। কিন্তু এখানে কিন্তু আমি 20% অ্যান্সার দিতে পারবো না। কেন,
কারণ তুলনা করতে বলছে রহিমের সাথে। তো রহিমের টাকাটা হচ্ছে 120 টাকা আর বেতন কম হচ্ছে 20 টাকা। তো যার সাথে তুলনা করতে বলবে সেই মানটা আমরা নিচে লিখি সাধারণত, আর যাকে তুলনা করতে বলে সেই মানটা হচ্ছে উপরে। কত কম? 20 টাকা কম। কার থেকে কম? রহিমের থেকে কম। ঠিক আছে, এই মানটাকে 100% দিয়ে গুণ করলে আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাব। তো 20 দিয়ে এটাকে কেটে দিলে যাবে হচ্ছে 6 বার, বা 0 0 কেটে দিলে 6 দুগুণা 12। এখন 6 দিয়ে আমরা এটাকে কেটে দিলে কত আসবে? 2 দিয়ে কাটি 3, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 50। তো 3 16 48, আর থাকে 2/3। তাহলে 16 সমস্ত 2/3%। যদি ভগ্নাংশে থাকে আমরা 16 সমস্ত 2/3% লিখব, আর যদি আমাদের দশমিকে থাকে তাহলে আসবে 16.67%। ওকে, তো দশমিকে গেলে দশমিক অ্যান্সার দিব, আর যদি ভগ্নাংশে থাকে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশে অ্যান্সার দিতে পারবো। অর্থাৎ রহিমের বেতন করিমের বেতনের থেকে 20% বেশি হলে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 16.67% কম। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এর পরের প্রশ্নটি হচ্ছে, আচ্ছা যদি কারো প্রবলেম থাকে এই প্রশ্নটাতে আপনারা কিন্তু নিঃসংকোচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি তাহলে আরো একবার চেষ্টা করব। তো এর পরের প্রশ্নটা হচ্ছে কলার দাম 20% কমে যাওয়ায় 10 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। 2টি কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম কত? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রায়ই এসে থাকে পরীক্ষাতে, এবং আমাদের অনেকের কাছেই কিন্তু এই প্রশ্নগুলো একটু হজবরলার মতো মনে হয়। অনেকের এটা হচ্ছে দীর্ঘদিনের জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বললাম যে অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এলোমেলো করে ফেলে। ওকে, তো এই প্রশ্নগুলো আমার মনে হয় যে আপনারা যদি একটু মনোযোগী থাকেন তাহলে আজকে বুঝিয়ে দিলে আর কখনো আমাদের ভুল হবে না। কলার দাম 20% কমে যাওয়ায় 10 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। এখন বলা হচ্ছে যে বর্তমানে একটি কলার দাম কত। হিসাব করতেছি আমরা কত টাকা? 10 টাকা। অর্থাৎ আগে আমি 10 টাকা দিয়ে যেই পরিমাণ কলা কিনতে পারতাম এখন তার থেকে আরো 2টা কলা বেশি পাচ্ছি, কারণ দাম কমে গেছে। তো আপনাকে ধরে নেওয়া হলো যে আপনি 10 টাকা নিয়ে দোকানে গিয়েছেন কলা কেনার জন্য। তো সেক্ষেত্রে আপনি আগে যে দামটা ছিল অর্থাৎ সেই দাম অনুসারে সেই কয়েকটি কলাই কেনার কথা। তো 10 টাকা নিয়ে যখন দোকানে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে কলার দাম কিছুটা কমে গেছে। তো আপনাকে ধরে নিলাম যে 4টা কলা কেনার জন্য আপনি দোকানে গিয়েছিলেন 10 টাকা দিয়ে। এখন গিয়ে দেখলেন যে এই 4টা কলার দাম আগে 10 টাকা হলেও এখন 10 টাকা নাই, এখন হয়ে গেছে 8 টাকা, দাম কিছুটা কমিয়েছে। তার মানে আপনার কাছে আরো 2 টাকা অতিরিক্ত থাকবে। তখন আপনি চিন্তা করলেন যে না, এই 2 টাকা দিয়ে আমি আর কি করব, আমি আরো একটা কলা নিয়ে যাই তাহলে। ঠিক আছে, আরেকটা কলা যে মানে একটা বা 2টা যে কটা বেশি থাকে বেশি পাবেন ওই কয়টা কিনে নিয়ে গেলেন। অর্থাৎ আমার আগের যেই টাকাটা ছিল পূর্ব মূল্য যেটা ছিল, এই পূর্ব মূল্য থেকেই দেখবো যে এখন তাহলে বর্তমানে কত টাকা আছে। যেমন এখানে পূর্ব মূল্য ছিল 10 টাকা, কারণ আমি আগেও 10 টাকা কিনতাম এখনো 10 টাকারই কিনছি, কিন্তু ফলশ্রুতিতে 2টা কলা বেশি পাচ্ছি আগের তুলনায়। কারণ হচ্ছে যে 20% দাম কমে গেছে। তো একটু দেখি যে পূর্ব মূল্য যখন 10 টাকা ছিল এই 20% কমে বর্তমানে সেটার দাম হয়েছে কত। বর্তমানে তো 20% কমে গেছে। তো বর্তমানে 20% কমে গেলে আমরা জানি যে 20% কমে যাওয়া মানে 80% হয়ে গেছে। 80% মানে 80/100। গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা যদি কমাই বা বাড়াই তাহলে কি করব, সরাসরি 100% থেকে সেই মানটা প্লাস মাইনাস করব। তো যেহেতু 20% কমে গেছে তার মানে বর্তমানে তার মূল্য হচ্ছে 80%-এ নেমে গেছে। তো 80% মানে কত? 10 এর 80%, 10/100 কাটাকাটি করে দিলে আমরা মান পাচ্ছি এখানে 8 টাকা। তো আগে আমার খরচ হতো 10 টাকা, এখন আমি দেখলাম যে না, আমি তো এই কলাটা এখন 8 টাকায় কিনতে পারতেছি। তার মানে আমার হাতে আরো কয় টাকা আছে? আরো 2 টাকা আছে।
এখন এই 2 টাকা আমি আর বাসায় নিয়ে যাচ্ছি না, আমি কি করলাম যে ভাই এই 2 টাকা দিয়ে আর যে কটা পাই সে কটা দেন। তখন এই 2 টাকা দিলে সে আমাকে আরো অতিরিক্ত 2টি কলা দিয়েছে। তার মানে এই 2 টাকার জন্য 2 টাকা দিয়ে আমি কয়টা কলা পাচ্ছি? এই 2টি কলা পাচ্ছি কত টাকা দিয়ে? 2 টাকায়। 2টি কলা পাচ্ছি হচ্ছে 2 টাকা দিয়ে। তাহলে জানতে চাচ্ছি একটি কলার বর্তমান, মানে এটা তো কিন্তু বর্তমানের মূল্য, যে বর্তমানে এই 2টি কলা পাচ্ছি আমি 2 টাকা দিয়ে, তাহলে একটি কলার দাম কত হবে? 2/2 সমান হচ্ছে 1 টাকা। তাহলে একটি কলার বর্তমান মূল্য হবে 1 টাকা। ওকে, মাত্র 2 জন অ্যান্সার করেছেন এই প্রশ্নটার, সাইফুল্লাহ সানা এবং শাফায়েত রাসেল ভাইয়া। তো আশা করছি যে আপনারা এই ধরনের প্রশ্নটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানান, আমি এই সেম টাইপের আরো একটা প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি। তো বললাম চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায়, চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় পূর্বাপেক্ষা 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। বর্তমানে এই 1 কেজি চিনির দাম কত? বর্তমানে 1 কেজি চিনির দাম কত? বলা হচ্ছে যে চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় পূর্বাপেক্ষা 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। বর্তমানে 1 কেজি চিনির দাম কত? একই নিয়মে আপনারা করতে পারেন। হ্যাঁ, আর একবার আমি এই যে প্রশ্নটা দিয়ে আরো একবার বুঝিয়ে দেব ওমর ফারুক ভাই, আর আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করুন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে ডেইলি ক্লাস চাই ভাই। আমি নিয়মিত আপনাদের এখানে ক্লাস নেওয়ার চেষ্টা করি, সপ্তাহে 2 দিন ফ্রি ক্লাস নিচ্ছি একদম, আপনারা সকলেই জানেন। তো এরপরেও নিজের ব্যস্ততা থাকে, সব ধরন মিলিয়ে আসলে একজনের পক্ষে প্রতিদিন ক্লাস নেওয়াটা অসম্ভব প্রায়। তো চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় পূর্বাপেক্ষা 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। বর্তমানে 1 কেজি চিনির দাম কত টাকা? 30 টাকা। একটু দেখি আমরা যে আগে আমি খরচ করতাম হচ্ছে 300 টাকা, এখনো খরচ করছি 300 টাকা, কিন্তু এখন 300 টাকায় 1 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমি এই 300 টাকার যেই চিনিটা কিনতাম, মানে 300 টাকা যে দামটা ছিল, বর্তমানে তার দাম 10% কমে গেছে। তাহলে এই 300 টাকার 10% কমে যাওয়া মানে 300 টাকার 90%, 10% কমে গেছে। 90%-এর দাম পাচ্ছি আমরা 3 নং 27, 270 টাকা। অর্থাৎ আগে যেটা আমরা 300 টাকায় পেতাম, এখন সেটা পাচ্ছি 270 টাকায়। তাহলে এই যে বাকি যে 30 টাকা কমে গেছে, এই 30 টাকা কি করব? আর বাসায় কি ফ্রি আনবো? এই 30 টাকা কম, 300 টাকায় টোটাল 30 টাকা দাম কমে গেছে না, এই 30 টাকা দিয়ে আমি আরো 1 কেজি চিনি বেশি পেয়েছি। এই 30 টাকা দিয়ে আরো 1 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে। তার মানে এই বর্তমানে 1 কেজি চিনির দাম কত টাকা? বর্তমানে 1 কেজি চিনির দাম পেয়ে গেলাম 30 টাকা। উত্তর হবে 30 টাকা। এটা অনেক সহজ ছিল, আগেরটার থেকে অনেক বেশি সহজ এই প্রশ্নটা, কারণ এটা একবারেই আপনার অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ, 270 টাকা হচ্ছে আমার দাম হ্রাস পেয়ে 270 টাকা হয়েছে, এটা 1 কেজির মূল্য না। যারা 270 টাকা অ্যান্সার দিয়েছেন, আমার মনে হয় যে আর একটু ভেবেচিন্তে দেখবেন, তাহলে আপনাদের এটার কনফিউশনটা দূর হয়ে যাবে। এরপরে আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো একটি পরীক্ষায় 70% গণিতে, 80% বাংলায় পাশ করে। কোনো একটি পরীক্ষায়
70% গণিতে 80% বাংলায় পাশ করে, তো এক্ষেত্রে যদি উভয় বিষয়ে কোনো পরীক্ষায় 70% গণিতে পাশ করেছে, 80% হচ্ছে বাংলায় পাশ করেছে এবং উভয় বিষয়ে 60% পাশ করে, তবে উভয় বিষয়ে কতজন ফেল করে, উভয় বিষয়ে কতজন ফেল করে। কোনো পরীক্ষায় 70% গণিতে 80% বাংলায় পাশ করে, যদি উভয় বিষয়ে 60% পাশ করে, তবে উভয় বিষয়ে কতজন ফেল করে, এই মানটা জানতে চাচ্ছে। আচ্ছা, 270 থেকে 30 টাকা কিভাবে হলো প্লিজ জানতে চেয়েছেন। হ্যাঁ, 270 টাকা হচ্ছে আগে দাম ছিল 300 টাকা। এই 300 টাকা নিয়ে আপনি বাজারে গিয়েছেন, গিয়ে দেখলেন যে চিনির দাম কমে গেছে। আপনি আগে 300 টাকাতে যে পরিমাণ চিনি কিনতে পারতেন, এখন সেটা পাচ্ছেন 270 টাকায়। তাহলে আপনার বেঁচে যাচ্ছে কত টাকা? আপনার কাছে থেকে যাচ্ছে আরো 30 টাকা। তখন আপনি বললেন যে ভাই, এই 30 টাকা আমি আর নিব না, এই 30 টাকা দিয়ে যতটুকু চিনি হয় আমাকে দিয়ে দেন। তো তখন দোকানদার আপনাকে আরো 1 কেজি চিনি বেশি দিয়েছে, 1 কেজি চিনি বেশি দিয়ে দিল। কত টাকার বিনিময়ে? 30 টাকার বিনিময়ে। তাহলে কি পাচ্ছেন যে বর্তমানে এই 1 কেজি চিনির দাম হচ্ছে 30 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু সমাধান করব। তো কোন পরীক্ষায় 70% গণিতে আর 80% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে পাশ করে হচ্ছে 60%। এই যে যে উভয় বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। এই উভয় বিষয়ে যারা পাশ করেছে, আমরা ধরলাম যে দুইটা তালিকা করেছি, একটা গণিতের আর একটা হচ্ছে বাংলা। ছাত্রছাত্রীদের নাম লিখেছি এখানে যে কে কোথায় পাশ করলো। তো যারা উভয় বিষয়ে পাশ করেছে তাদের নামটা এই গণিতের মধ্যেও আছে, বাংলার মধ্যেও আছে, অর্থাৎ দুইবার করে লেখা হয়ে গেছে। তো আমরা যখন শুধুমাত্র ছাত্রছাত্রীর সংখ্যা হিসাব করব যে মোট কতজন ছাত্রছাত্রী, তখন আমরা কি করব? এখান থেকে কি দুইবার করে কাউন্ট করব? অবশ্যই না। আমরা যে দুইবার কাউন্ট করেছি এখান থেকে একবার বাদ দিয়ে দিব। অর্থাৎ এই যে 70% বা 70 জন যেটাই বলেন না কেন বা যেটাই দেওয়া থাকুক না কেন, 80% আছে, টোটাল কত পার্সেন্ট হয়েছে? 150%। আসলে এর মধ্যে এই 60% স্টুডেন্টকে আমরা দুই জায়গায় হিসাব করছি, এই জন্য এটাকে আমরা বিয়োগ করে দেব। উভয় বিষয়টা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে মান পাচ্ছি কত? 90%। তার মানে পাশ করেছে, যে কোনো এক বিষয়ে হলেও পাশ করছে কত পার্সেন্ট? 90%। হয় বাংলায় অথবা গণিতে অথবা দুইটা বিষয়ে পাশ করছে, টোটাল 90% স্টুডেন্ট। তাহলে ফেল করছে কত পার্সেন্ট? বাকিরা ফেল করেছে। 100 থেকে 90 বিয়োগ করলে আমরা মান পেয়ে গেলাম 10%। অর্থাৎ 10% স্টুডেন্ট ফেল করেছে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে 10%। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই অঙ্কগুলোর ক্ষেত্রেই বলা থাকে যে উভয় বিষয়ে 10% ফেল করে, উভয় বিষয়ে 10% ফেল করে। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কত পার্সেন্ট? পাশ করেছে কত পার্সেন্ট, এই মানটা জানতে চাচ্ছে। তাহলে এটার জন্য আমরা কি করব? আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে উভয় বিষয়ে কোন মানটা দেওয়া আছে। এখানে যেমন উভয় বিষয়ের মানটা দেওয়া আছে হচ্ছে ফেল, উভয় বিষয়ে ফেল করেছে। অর্থাৎ আমাদের এইখানে যে পাশ করেছে যে মানগুলো দেওয়া আছে, এখন আমাদের এখান থেকে এই ফেল করছে কত পার্সেন্ট এটাতে কনভার্ট করে ফেলতে হবে। বাংলায় বা গণিতে পাশ করছিল 70%, তাহলে গণিতে ফেল করেছে কত পার্সেন্ট? 100 থেকে 70 বিয়োগ করলে পাবো হচ্ছে 30%। আবার বাংলায় পাশ করেছে 80%, যেহেতু আমার উভয় বিষয়ে ফেলের মানটা দেওয়া আছে, এই জন্য আমরা বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট? 20%। এই দুটা পেলাম হচ্ছে আমাদের বাংলায় ফেল আর গণিতে ফেল। আর উভয় বিষয়ে ফেল আছে কত পার্সেন্ট? 10%। এই উভয় বিষয়ের মানটা আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করে দিলে রেজাল্ট পাচ্ছি কত? 30 আর 20 হচ্ছে 50, 50 থেকে 10 বিয়োগ করলে 40%। অর্থাৎ
এই 40% ছাত্রছাত্রী কি আছে, উভয় বিষয়ে ফেল করেছে, মানে যে কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে বাকি যারা আছে তারা উভয় বিষয়ে অবশ্যই পাস করেছে। তো বাকি কত পার্সেন্ট? 40% যদি আমরা বাদ দিই 100 থেকে, তাহলে মান পাচ্ছি 60%। অর্থাৎ এই 60% স্টুডেন্ট উভয় বিষয়ে পাস করেছে। তো এই অঙ্কটা কিন্তু আপনারা কেউ কেউ অ্যান্সার দিচ্ছেন 40%, কেউ কেউ অ্যান্সার দিয়েছেন 60%। যাদের 60% অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটি হয়েছে। তো এরপরে আরো একটা প্রশ্ন নিচ্ছি যে কোনো একটা এলাকায় কোনো নির্বাচনে, কোনো একটি এলাকার নির্বাচনে মোট উপস্থিত ভোটারের 84% ভোট পেয়ে একজন প্রার্থী জয়ী হলেন। কোন একটা নির্বাচনে একজন প্রার্থী মোট উপস্থিত ভোটারের 84% ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি অপর প্রার্থী অপেক্ষা তিনি অপর প্রার্থী অপেক্ষা 476 ভোট বেশি পেয়েছেন। মোট কতজন ভোট দিয়েছেন? জানতে চাচ্ছে যে কতজন ভোট দিয়েছিলেন, এই মানটা জানতে চাচ্ছে। কোন একটা নির্বাচনে মোট উপস্থিত ভোটারের 84% ভোট পেয়ে জয়ী হলেন। তিনি অপর প্রার্থী অপেক্ষা 476 ভোট বেশি পেয়ে মানে বিজয়ী হয়েছেন। তাহলে মোট কতজন ভোট দিয়েছেন এই মানটা জানতে চাচ্ছে। তো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে জয়ী প্রার্থী যিনি, তিনি পেয়েছেন হচ্ছে 84%, আর যে পরাজিত হয়েছেন তার মানে তিনি পেয়েছিলেন কত পার্সেন্ট ভোট? 64%। অর্থাৎ এই জয়ী প্রার্থী যিনি পরাজিত হয়েছেন তার অপেক্ষা কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে, এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে মান পেয়ে যাচ্ছি 8 আর হচ্ছে 6, 68%। তার মানে বলা যাচ্ছে যে এই বিজয়ী প্রার্থী টোটাল আর অপরজন থেকে কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? 68% ভোট বেশি পেয়েছে। কিন্তু আমাদের এখানে সেই ভোটের মানটা দেওয়া আছে যে 68%-এর মান হচ্ছে 476। আমরা তো শর্ট টেকনিক জানি যে এই মানটা যদি এটা হয় তাহলে মোট কতজন ভোট দিয়েছিলেন 100% আমরা বের করতে পারবো। 68%-কে জাস্ট উল্টাই দেবো, উপরে 100 আর নিচে হচ্ছে 68। তো আমরা যদি এখন ভাগ করে দিই তাহলে কিন্তু মান পেয়ে যাব। তো ছোট ছোট করে ভাগ করে নিতে পারেন যদি একবারে কাটাকাটি করতে সমস্যা হয়। 34 আর এখানে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 3 দুগুণা 6 8 দুগুণা 16। এরপরে আবার আমরা এই 34 কে কেটে দিতে পারি 2 দিয়ে, থাকবে হচ্ছে 17। এটা হচ্ছে যে যখন আপনি একবারে ভাগ করতে পারছেন না তখন এভাবে করে করতে পারেন, আর যদি একবারে ভাগ করতে পারেন সেক্ষেত্রে তো একবারে লিখে দিতে পারবেন। তো এটার জন্য মান আসবে কত? তো 2 দিয়ে যদি কেটে দিই 11 দুগুণা 22 আর হচ্ছে 9 দুগুণা 18। এরপরে এই 17 দিয়ে কি 119-এর মধ্যে কতবার যাবে? 17 দিয়ে যদি আমরা 7 বার ভাগ দিই, 7 7 49-এর 9, হাতে আছে 4 আর 7 1 7 8 4 11। তো সেক্ষেত্রে টোটাল মান পেয়ে যাচ্ছে 7 আর 100 গুণ করলে 700 জন। আপনারা কিন্তু ইচ্ছা করলে এটাকে একবারেও কেটে দিতে পারতেন। 100 ভাগ হচ্ছে 68, এটা একবারে এখানে ভাগ করে দিতে পারতেন। কিভাবে? এখানে আছে হচ্ছে প্রথম সংখ্যাটা 8 আর এখানে আছে 6, এই তো। তাহলে একটা হচ্ছে যে 8 দুগুণা 16, 6 হয় যদি আমি 2 দিয়ে ভাগ করি, কিন্তু 6 দুগুণা 12, এটা অনেক কম হবে, 100 সামথিং হবে।
এরপরে আর 8-এর ঘরে যদি নামতা পারেন 7-8 56, সেক্ষেত্রে আমরা একটা 6 পাই। তো এটা দিয়ে আপনি একটু হিসাব করে দেখতে পারেন যে 7-8 56, 6 হাতে আছে 5, আর 6-7 42 আর 5 47। তো এভাবে করলেও আপনি কিন্তু সঠিক উত্তরটি পেয়ে যেতেন। ওকে, 7 এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরের 10 নম্বর প্রশ্নটা হচ্ছে আলমের বয়স কমলের বয়সের 80%। বলা হয়েছে যে আলমের বয়স কমলের বয়সের হচ্ছে 80%। তাহলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট, এই মানটা জানতে চাচ্ছে। আলমের বয়স কমলের বয়সের 80%, তাহলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট, এই মানটা বের করতে হবে। তো আমাদের প্রথমে তুলনা করা আছে কার সাথে, কমলের সাথে। কার বয়স, আলমের। কমলের বয়সের 80%। কমলের বয়স যদি 100 হয় তাহলে আলমের বয়স কত, আলমের বয়স তখন 80। কমলের বয়স যদি 100 হয়, আলমের বয়স তখন 80। এখন তুলনা করতে বলছে কার সাথে, কার, কমলের সাথে আলমের বয়সের তুলনা করতে বলছে। কমলের বয়স আলমের বয়সের, যার সাথে তুলনা করতে বলবে সেই মানটা হচ্ছে নিচে। আলম চলে যাবে নিচে আর কমল চলে যাবে উপরে। আলমের সাথে কমলের বয়সের তুলনা করতে বলা হচ্ছে, ইনটু 100%। আমরা তো টেকনিক জানি। তো সেক্ষেত্রে এই আলমের বয়স হচ্ছে 80 আর কমলের বয়স 100, গুণ আছে হচ্ছে 100 এত পার্সেন্ট। তো এখন জাস্ট কাটাকাটি করলে আমরা মান পেয়ে যাচ্ছি 0 0, 4 দিয়ে যদি কেটে দেই 4 দুগুণা 8, 4 25-এ 100, 5 দুগুণা হচ্ছে 10, 25, 5 25-এ 125%। উত্তর হবে 125%। আচ্ছা, এমডি ওমর ফারুক এবং নীরব রায়হান আপনাদের আবার 100 বিয়োগ করে দিয়েছেন। বিয়োগ করার কোনো প্রয়োজন নাই। এখানে জানতে চাচ্ছে যে কত পার্সেন্ট বেশি কম সেটা না, মানে এর বয়সটা ওর বয়সের কত অংশ, শতকরা কত অংশ, এটা জানতে চাচ্ছে। তাহলে তার বয়স হবে হচ্ছে 125%। সরাসরি 125 সহ লিখতে হবে। ওকে, তাহলে এই জাতীয় প্রশ্ন আসলে আমার মনে হয় আপনারা করতে পারবেন। এরপরে 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না। বলা হচ্ছে যে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে এই চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না। যেহেতু দাম বেড়ে গেছে তাহলে অবশ্যই আমাকে ওই টাকাই যদি ব্যবহার করতে চাই, মানে আগে যেই টাকা খরচ করতাম সেই টাকাই যদি খরচ করি এখনো, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, পরিমাণে কম কিনতে হবে। এখানেও সেম জিনিসটা, যে পরিমাণে কম ব্যবহার করতে হবে, কত পার্সেন্ট সেই মানটাই জানতে চাচ্ছে। তো ধরে নিলাম যে আমি আগে 100 টাকা খরচ করতাম। তো আগে যদি 100 টাকা খরচ করে যতটুকু চিনি কিনতে পারতাম, বর্তমানে 20% বেড়ে যাওয়াতে আমি কিন্তু সমপরিমাণ চিনি কিনতে পারবো না। তাহলে এই সমপরিমাণ চিনির দাম বেড়ে গেছে, কতটুকু বাড়বে, আগে 100 টাকা থাকলে বর্তমানে সেটা হয়ে গেছে 120 টাকা। ঠিক আছে, তো এখন বর্তমানে দাম হচ্ছে 120 টাকা, কিন্তু আমি কি করব না, এই 120 টাকা খরচ করব না। বর্তমানে যদি 120 টাকা হয়, আগে ছিল 100 টাকা দাম, তো আমি খরচ করব হচ্ছে বর্তমানেও 100 টাকা। তাহলে বর্তমানে 1 টাকা হলে আগের মূল্য ছিল এত টাকা, আর বর্তমানে 100 টাকা হলে সেটার আগের মূল্য ছিল এই 100 গুণ 100 ভাগ হচ্ছে 120। এটা সরাসরি করে দিলাম আমরা একবারে। তো 0 0 কেটে দিলাম, 3
3 4 12 আর 4 25 হচ্ছে 100। এখানে মান পাচ্ছি আমরা 250/3, 250/3। অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমাদের পূর্ব মূল্য। বর্তমানে যদি আমি 100 টাকা খরচ করি, পূর্বে এটার দাম ছিল এত টাকা। তো আগে তো আমি 100 টাকাই পেতাম, মানে 100 টাকায় যতটুকু পেতাম, এখন কি এই 250/3 টাকায় ঠিক ততটুকু পাচ্ছি। এই তো, তার মানে আমার কতটুকু কমে যাচ্ছে। সরাসরি যদি বিয়োগ করে দিই আমরা কিন্তু মানটা পেয়ে যাব। 3 আর 100 গুণ করলে পাচ্ছি 300, বিয়োগ হচ্ছে 250। আবার আপনারা চাইলে এখানে একবারে ভাগ করে নিতে পারতেন, ভাগ করে নিয়ে 100 থেকে বিয়োগ করে দিলেও পার্সেন্টেজ পেয়ে যাবেন। যে একবারে যদি করে দেন যে 3 8 24, তাহলে এখানে থাকবে হচ্ছে আর 1 10, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 3 9, মানে 8.33। আচ্ছা, আমি আরো একবার 83.33 এই মানটা পাচ্ছি। 3 দিয়ে যদি 25 কে ভাগ করেন, 3 8 24, থাকে 1 10, 10 এর মধ্যে যাবে 3 বার, 3 3 9। আবার ওই 1 কে ভাগ করলে দশমিক দিয়ে ওই 1 0 1 0 আসবে, তার মানে 3 3 3 3 এরকম যাবে। তো এটার মান পাচ্ছেন আপনি 83.33। তাহলে কতটুকু ব্যবহার কমাতে হচ্ছে? আগে 100% ব্যবহার করতাম, আর এখন হচ্ছে 83.33% ব্যবহার করতে হচ্ছে। তার মানে আমরা যদি 100 থেকে এটা বিয়োগ করে দিই, রেজাল্ট পেয়ে যাব। এটার জন্য আসবে হচ্ছে, এদিকে পাচ্ছি আমরা 7 6, আর এখানে পাচ্ছি 1 যদি যোগ করে দেই 16.67%। অর্থাৎ এই মূল্যটা আমাদের কি করতে হবে, সরি এই এত পার্সেন্ট ব্যবহারটা আমাদেরকে হ্রাস করতে হবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে হিসাব করতে পারতেন, উপরে থাকতো 50/3, তো রেজাল্ট হয়ে যেত আমাদের 3 16 48 আর 6 6 6, যেটাকে আমরা 6 7 লিখতে পারি, 16.67%। ওকে, তো যে কোনো এক পদ্ধতিতে করলেই অ্যান্সারটা মিলে যাবে। এই প্রশ্নগুলো যদি আপনি হিসাব ছাড়া যদি সরাসরি অ্যান্সার বের করতে চান, একবারে শর্ট টেকনিক যদি এই ধরনের অঙ্কগুলোর জন্য মনে রাখতে চান, যে কাজটা করবেন, উপরে 100 × 100 আর নিচে এখানে 20% বেড়ে গেছে, তার মানে 120, এখানে 20% কমে গেছে, তখন 80, দাম 25% বেড়ে গেছে, ভাগ করবেন 125, দাম 25% কমে গেছে, ভাগ করবেন 75 দিয়ে। যেই মানটা পাবো, যদি 100 থেকে, মানে আমাদের যদি কমাতে বলে 100 থেকে বিয়োগ করব, বাড়াতে বললে এই মানটা থেকে 100 বিয়োগ করে দেব। ঠিক আছে, ওকে। তো এই ছিল আমাদের আজকের শতকরা টপিকের দ্বিতীয় ক্লাস। আমরা আগেও বলেছিলাম যে শতকরা টপিকটি কিন্তু আমাদের আরো কয়েকটা টপিকের সাথে সম্পৃক্ত, যেখানে আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো শতকরা থেকেই করব। এরপরে আমাদের সুদ আসলের অঙ্কগুলো এই শতকরা রিলেটেড, লসাগু গসাগু অনুপাত সমানুপাতের কিছু কিছু অঙ্ক আছে শতকরা রিলেটেড। এই জন্য শতকরার আরো অনেক অঙ্ক আমরা সামনে পাবো। যদি আমাদের প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে যদি আমাদের বেসিকটা এখান থেকে আমরা ভালো করে নিতে পারি, তাহলে সামনের দিকের অঙ্কগুলো করতে আমাদের খুব সহজ হবে আমাদের জন্য। তো আগামী ক্লাস হবে হচ্ছে আমাদের লাভ ক্ষতির উপরে। আগামী ক্লাসটি হবে লাভ ক্ষতির উপরে। আমি এই গ্রুপে এবং আমার পেজে আপনাদেরকে এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবো বা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আমি নেক্সট কবে ক্লাস নিব। এই মুহূর্তে বলতে পারছি না যে কবে আবার ক্লাস নিব, তবে টপিকটি বলে দিলাম যে লাভ ক্ষতির ক্লাসটি হবে। আপনারা নিয়মিত পেজের আপডেটগুলো যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন যে নেক্সট ক্লাস কত তারিখে হবে বা কী বারে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আচ্ছা, 100 টাকায় বৃদ্ধি পায় 20 টাকা। হ্যাঁ, নীরব রেহান, ঠিক আছে। হ্যাঁ, রাশেদ হুসাইন, ক্লাস 10টায় হওয়ার কথা ছিল। আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে আজকে ক্লাসটি 9টায় নিব, তো আপনি হয়তো সেটি খেয়াল করেননি। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। আর যারা যারা ব্যাংক প্রস্তুতির জন্য এর আগে মেসেজ করেছিলেন বা নক করেছিলেন, আমি নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।